অক্ষমতা একটা জায়গায় পেয়েছি। অক্ষমতার আগে আমরা কি পেয়েছি? এই অক্ষমতার পিছনে দায়ী কে? ক্ষীণতা দীনতার পিছনে দায়ী কে? ক্ষীণতা দীনতা তো অক্ষমতার পরবর্তী ফলাফল। প্রথমে হলো আমাদের বডি ফ্লুইড লস আর কি মনস্তাপ বা মনোকষ্ট, এরকম ছিল না? এই যে কোনো একটা কারণ বা উভয় কারণ এই তো এই রোগীটাকে তৈরি করেছে। সে কি রোগী ছিল? সে কি ছিল? হৃষ্ট পুষ্ট বলিষ্ঠ এরকম একটা লোক ছিল না? তো সেই লোকটার পতনটা ঘটালো কে? পিছনে কজেশন কি, কারণটা কি? বডি ফ্লুইড লস অথবা মানসিক কষ্ট। বডি ফ্লুইডের লসের পিছনে কারণ ছিল কি? হয় স্বপ্নদোষ অথবা হস্তমৈথুন অথবা যে কোনো প্রকারেই হোক না কেন অতিরিক্ত বীর্যক হয়, তাই তো? হস্তমৈথুনেও বীর্যক হয়, স্বপ্নদোষেও বীর্যক হয়, অতি সহবাসেও বীর্যক হয়। আবার এই বডি ফ্লুইড যখন চায়না আলোচনার সময় তোমাদের বলেছিলাম যে বডি ফ্লুইড শরীর থেকে লসের জন্য আরও কতগুলো আছে। অতিরিক্ত মিনিস্ট্রেশন, অ্যাক্সিডেন্টাল কেসের জন্য হঠাৎ রক্তক্ষরণ, সাদা স্রাব, অতিরিক্ত সর্দি স্রাব, অতিরিক্ত ঘাম, এগুলোও কিন্তু শরীরের জন্য বা বডি ফ্লুইড ক্ষয়ের জন্য অনেকগুলো কারণ। তাহলে আমাদের অ্যাসিড ফসের প্রধান জায়গাটা হলো বডি ফ্লুইড লস। যে কোনো ওয়েতে হোক, যে কোনো পদ্ধতি, কোনো না কোনো কারণে তার শরীরের মূল তরল পদার্থটা, জৈব তরল যেটা, সেটা ভেঙে গেছে, নিষ্কাশন হয়ে গেছে। যখনই এটা নিষ্কাশন হয়ে গেছে তখন কি হয়েছে? তার ভিতরে কতগুলো সাংগঠনিক ভাঙন শুরু হয়েছে। সেই সাংগঠনিক ভাঙনগুলো কার কার? শরীরে বিভিন্ন অর্গান, বিভিন্ন যন্ত্র আস্তে আস্তে অক্ষমতার দিকে আগাচ্ছে, পূর্ণ কাজ আর করতে পারছে না। এই সব কিছু যখন কার্যে দুর্বল হয়ে গেল তখন তার ভিতরে শুরু হলো এক অক্ষমতা। সেটা ওই দৈহিক অক্ষমতা যেটা বলে আসছি, অর্গানিক অক্ষমতা, সেটাও হবে। তারপর প্রকাশ্য কতগুলো অক্ষমতা, বাহিরের লক্ষণ পাবে, যেগুলোর জন্য রোগী আপনার দ্বারস্থ হবে। সেগুলোর ভিতর কি কি হতে পারে? যেমন স্যার আমার স্বপ্নদোষ হয় অতিরিক্ত পরিমাণ, প্রতি রাতে 2বার 3বার হয়, বা 2 দিন 3 দিন পরে একবার হয়, মাসে 10 বার 15 বার হয়, আমি একদম শেষ হয়ে গেছি। কি কি শেষ হয়ে গেছে? স্যার দিন দিন শুকিয়ে যাচ্ছি। আর কি হচ্ছে? স্যার অতি দুর্বল হয়ে যাচ্ছি। আর কি হচ্ছে? স্যার টোটাল মানসিক কোনো ইচ্ছা নাই, কোনো কাজকর্মে ইচ্ছা নাই। স্যার স্কুলে আগে ছাত্র ভালো ছিলাম, এখন একদম লেখাপড়ায় অমনোযোগী হয়ে গেছি, স্কুলেও যেতে ইচ্ছা করে না, পড়াশোনা ইচ্ছা করে না, পড়লেও মনে থাকে না। তারপরে কি হতে পারে? স্যার বিয়ে করতে ভয় পাই, বয়স হয়ে গেছে, মার রান্নাবান্না করতে পারছে না, বিয়ে দিতে চাচ্ছে, কিন্তু আমার তো বিয়ে করায় প্রচুর ভয়, মনে হয় বউ রাখতে পারবো না আমি। কেন পারবো না? ওই যে ডিফিসিয়েন্সি বা ভাঙন বা দুর্বলতা বা অক্ষমতা বা ইম্পোটেন্সি, ধ্বজভঙ্গ বা সেক্সুয়াল দুর্বলতা বা সঙ্গমে অক্ষমতা। তারপরে যদি বিবাহিত হয়ে বসে তখন কি বলবে? স্যার খুব ভয়ে আছি, সংসারটা মনে হয় টিকাতে পারবো না। বিভিন্ন ভাষায় বলবে, বিভিন্ন উদাহরণ দিয়ে বলবে, বউয়ের কথা দিয়ে বলবে, এই হয়েছে সেই হয়েছে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের। গত ক্লাসে লেখেসিস পড়ানোর সময় এরা খুব বিমর্ষ ছিল, এরা উৎফুল্ল ছিল। তখন বলেছিলাম আগামী ক্লাসেই বামপন্থীদের একটা চাপ দেব। আজকে দেখছেন সব চাপ বাম পাশে, আজকে সব ঔষধ পুরুষালী। মেয়েদেরও কিন্তু অ্যাসিড ফাস ব্যবহার হয়, সেটা হলো মিনিস্ট্রেশন ইরেগুলার, আগে আগে চলে আসে, প্রতি মাসে 2 দিন 4 দিন করে আগাতেই থাকে, নিয়মিত মিনিস্ট্রেশন হয় না। তারপরে শরীরের ভাঙন, চুল উঠে যাওয়া ইত্যাদি ইত্যাদি আরও কিছু কিছু ক্ষেত্রে ব্যবহার, তবে ঔষধটা মূলত পুরুষালী ঔষধ। আচ্ছা, তাহলে আমরা কোথায় যে দাঁড়ালাম? লাস্টে অক্ষমতা পর্যন্ত। এই দীনতাহীনতা, ভাঙন যা কিছু গেলে মূল হলো ওই অপচয়। দেখেন ওইখানে কলমে 3টে কালি ব্যবহার আছে, মাঝখানে কালো, উপরের অপচয়টা আছে লাল, তারপরে আছে ভাঙন, এটা লাল, তারপরে শেষে আছে অক্ষমতা, তাই আছে না? তাই প্রথমে আসবে হলো অ্যাসিড ফসের নির্বাচন করতে গেলে পাস্ট হিস্ট্রি অবশ্যই দরকার হবে, কারণ এই ধরনের অবক্ষয় বা এই ধরনের ক্ষয়ের রোগী আরও পাবেন আপনারা অনেক অনেক ওষুধ। চায়না একটা ক্ষয়ের ঔষধ না? নেট্রামোর ক্ষয়ের ঔষধ না, যেগুলো আলোচনা করেছি আমরা? চায়নার হলো শরীরের রস, রক্ত, বীর্য, তরল পদার্থের অবক্ষয় বিভিন্ন কারণে। অতিরিক্ত দুগ্ধদান, এটা কি শরীর থেকে অবক্ষয় না? একটা মা বাচ্চা নিয়ে আসছে, চেম্বারে আসছে নিজের জন্য, দুর্বল, অথচ বোঝা নিয়ে আসছে 3টা, ঠিক আছে? একটার বয়স 2.5 বছর, আর একটা 1.5 বছর, আর একটা হবে ভাব। তাই এই যে বোঝা বহন করা, এগুলোকে দুধ খাওয়াইছে কি ওর বাবা? এর মা খাওয়াইছে না? তাই মায়ের ওই যে ব্রেস্টে চুম্বকের মতো টেনে সব নিয়ে গেছে সন্তানরা, সব মায়ের আসল জিনিসটা নিয়ে গেছে না। দুটো কি এমনি এমনি তৈরি হয় নাকি? শরীরের বিভিন্ন উপাদান দিয়েই তো তারপরে দুগ্ধটা তৈরি হয়। সেটা
সব শুষে নিয়েছে। প্লাস এই যে বারবার গর্ভধারণ, এর জন্য তারে প্রতিপালন প্রতিপোষণ সব মায়ের করতে হয়েছে না, মাকে দিতে হয়েছে না, গর্ভে থাকতে তখনও তো মা দিয়েছে, সেটাও কিন্তু একটা শরীরের এই জৈব তরলের হ্রাস। প্লাস আরও কতগুলো কারণের জন্য বিভিন্ন ধরনের ক্ষয় আছে, সর্দি সিরাপ থেকে আরম্ভ করে সাদা সিরাপ থেকে আরম্ভ করে গর্ভ সিরাপ আগেই বলেছি, ঠিক আছে, এই ধরনের ক্ষয় আছে। আরও কতগুলো ক্ষয় আছে যেগুলো সাধারণত দেখা যায় না, চোরাগুপ্তা ক্ষয়, পায়খানার সাথে আস্তে 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 বিভিন্ন জিনিস বেড়ে গেছে, প্রস্রাবের সাথে মূল গেছে, যেমন এই আমাদের অ্যাসিড ফসেরই প্রস্রাব, প্রচুর প্রস্রাব, গল্পে বলেছি যে পাথর পড়ে গেছে বলেছি না এই সময়, যে বারবার প্রস্রাব করে, রাত্র হলে আরও বেশি, ঘুমাতেই পারে না। আমরা তো ডায়াবেটিস ধরে চিকিৎসা দিয়ে দেবো, আদৌ না। সুগার না থাকলে কিন্তু ডায়াবেটিস নেই। ডায়াবেটিস মেলিটাস, ডায়াবেটিস ইনসিপিটাস, এই কথাগুলো যেন মনে থাকে। বারবার প্রস্রাব করলেই বহুমূত্র নয়। 24 ঘন্টায় 24 বার প্রস্রাব করে ডায়াবেটিস নাই, 24 ঘন্টায় 3 বার প্রস্রাব করে ডায়াবেটিস, এই কথাটা যেন মনে থাকে, ঠিক আছে। তার মানে প্রস্রাবের সাথে যদি সুগার না যায় তাহলে আমরা সেটাকে ডায়াবেটিস ধরবো না, যতই প্রস্রাব হোক। তাহলে আমাদের অ্যাসিড ফসের রোগী রাতভর প্রস্রাব করে, এই জন্য তিনি এক অনিদ্রায়ও ভোগার তার একটা টেন্ডেন্সি আছে। প্লাস এই বারবার মূত্রবেগ মূত্রত্যাগ, এর জন্য তার ঘুমে আর এক প্রকার বাধা সৃষ্টি হয়। তাই এই লোকটা দুর্বল হবে না, যাবে কোথায়? এক হলো তার শরীরের মূল সার অংশটা ক্ষয় হয়ে গেছে, 2 নম্বর হয়েছে এরপরে আবার ওই যে বউ চলে গেছে বা প্রেমিক চলে গেছে, তার ভিতরে পৌরস্যের ক্ষমতা না দেখে যে চলে গেছে বা এমনি চলে গেছে, প্রেমের বিচ্ছেদ, এর জন্য মনের ভিতরে এক দুঃখ, সেও তো কুরে 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 ভিতরে ভিতরে ভাঙছে। তারপরে আর এক ভাঙছে হলো অনিদ্রা। তাহলে যে মূত্রের কথায় আসলাম, এই মূত্র শুধু মূত্র বারবার ত্যাগই হয় না, তার ভিতরে যায় হলো ফসফেট। তো আমি যে প্রথম সেই কোকাকোলার বোতল ধরে সেই ফসফেট দিয়ে শুরু করেছি, ফসফরাস দিয়ে শুরু করেছি, সেই জায়গায় আসতেছেন। দেখেন এটাকে লক্ষণের মেলবন্ধন বা যোগসূত্র। আমি আপনাদের সবসময় বলেছি, লক্ষণের যোগসূত্র খুঁজে যতদিনে না বের করতে পারবেন ততদিনে ডাক্তার হতে পারবেন না। তার মানে লক্ষণ, ওই যে বলেছিলাম যে লক্ষণ তুমি কার, লক্ষণ তুমি কার সন্তান, কোথা থেকে উদ্গরিত উচ্চারিত, কে তোমাকে তৈরি করে পাঠিয়েছে। ডালপালাগুলো সব লক্ষণ নয়, ডালপালা কিন্তু গাছ নয়, গাছ কিন্তু আলাদা। তাহলে লক্ষণ যোগসূত্র অবশ্যই বুঝতে হবে। দেখবেন যোগসূত্র বুঝতে গেলে একটা মেডিসিনে 3টা 4টা 5টা 7টা লক্ষণের ভিতরে সব কমপ্লিট হয়ে যাবে। আর না হলে শাখা পোশাখা দিয়ে বলে শত শত লক্ষণ। আপনারা তো ছোট ছোট বই পড়েন, যখন বড় বড় বই পড়বেন দেখবেন যে লক্ষণের সমাহার কাকে বলে। তাহলে লক্ষণের এই যে সমাহার, এর ভিতর থেকে আপনারা কপালে টিপ দেওয়া লক্ষণ কোনগুলো, সন্ধ্যা তারা কোনগুলো, আকাশের সে চাঁদ কোনগুলো, উজ্জ্বল নক্ষত্র কোনগুলো, হীরামণি মুক্ত কোনগুলো, সেগুলো সব খুঁজে 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 আপনারা বের করে আনতে পারবেন। আনার পরে খুঁজে যাই দেখবেন যে আল্লাহ এদের সবে 1 মায়ের বা 2 মায়ের সন্তান। যেমন অ্যাসিড ফসের যেখানে এই বাম পাশে কতগুলো লক্ষণ আছে, তো স্বল্প সংখ্যক লক্ষণ তুলে আনা হয়েছে। কোন লক্ষণটা আপনি অবক্ষয়ের বাহিরে আছে, কোন লক্ষণটা বলেন আমি নিয়ে গোড়ায় দেখিয়ে দিই যে প্রত্যেকটা লক্ষণের পিছনের তার মূল কারণটা ছিল হয় মানসিক কষ্ট, মনোকষ্ট, অথবা তার শরীরের বডি ফ্লুইড লস। আর এই শাখা পোশাকে বডি ফ্লুইড লস হয়েছে, দুর্বল হয়েছে, ওই দুর্বলতার জন্য হাঁটতে পারে না, দুর্বলতার জন্য অতিরিক্ত ঘাম, দুর্বলতার জন্য কিছু ভালো লাগে না, এগুলো তো সব শাখা পোশাক। এগুলো দিয়ে আপনি কী করবেন? যদি মাকেই পেয়ে যান বা লক্ষণে বাবাকেই পেয়ে যান, তখন আর এত সন্তানের আর প্রয়োজন হয় না। তাহলে যখনই অপচয় হয়েছে তখনই একটা ভাঙন লেগেছে, বিশাল ভাঙন। সেই ভাঙনে কি সৃষ্টি করে দিয়েছে? তারে অক্ষম করে ফেলেছে। এখন এই অক্ষমতার থেকে যত লক্ষণ সৃষ্টি হবে, তাহলে আমরা সংক্ষিপ্ত লক্ষণগুলো যেগুলো সে সবসময় প্রকাশ করবে আপনাকে, সেইখান থেকে আমরা মাত্র কিছু সংখ্যক লক্ষণ নিয়ে আলোচনা করব। যেমন এই লোকের ফিজিক্যাল মেকআপ, ওই চেহারা দেখেন, ওখানে ফিজিক্যাল মেকআপ বোঝেন? একটা রোগীর ফিজিক্যাল মেকআপটাই কিন্তু আমরা আগে দেখি। দেখেন আপনি যখন কেস টেকিং করবেন, রোগীলিপি করবেন, তখন আপনার কয়টা ফরম্যাটের পরে করতে হবে, কোন কোন পয়েন্টে আপনি রোগীর কাছ থেকে অনুসন্ধান করবেন, কয়টা দুয়ার খুলবেন রোগীর, কয়টা জায়গায় দৃষ্টি নেবেন, কয়টা জায়গায় পর্যবেক্ষণ করবেন। ওখানে তো আর ওই ম্যাটেরিয়া মেডিকের মতো খুঁজে লক্ষণ নিয়ে এলোমেলো করে দিয়ে কখনো ঔষধ নির্বাচন হবে না, সঠিক ঔষধ নির্বাচন হবে না। ঔষধ নির্বাচন হবে, হচ্ছে না মানুষ রোগীলিপি ছাড়াও তো হচ্ছে, কিন্তু ওই হওয়াটা হ্যানিম্যানের হওয়া নয়। হ্যানিম্যান যা চেয়েছিলেন ওইটা তা নয়। হ্যানিম্যান স্যার যা চেয়েছিলেন সে অনেক সুদূর প্রসারী, আমরা তার সন্ধানেও যেতে পারি না। মনে হয় যে হ্যানিম্যান স্যার কী চেয়েছিলেন, যদি আরও কিছুকাল বেঁচে থাকতেন উনি আর কি করে যেতেন এবং কী চেয়েছিলেন সেটা বলে যেতেন, অবশ্যই বলতেন, আরও নতুনত্ব কিছু আরও কিছু দিতেন। তাহলে সেই অসমাপ্ত কাজটু সমাপ্ত করা আমাদের দায়িত্ব না, নাকি অন্য কেউ করে দিয়ে যাবে? আমরা সেখানেই পৌঁছাতে চাচ্ছি যে হ্যানিম্যান স্যার যা করেছেন এবং যেটুকু করতে চেয়েছেন বা করতেন সেটুকু আমাদের খুঁজে এনে আমাদের সেই কাজটুকু করতে হবে। তার রোগী যখন আসবে, রোগী আসলে আমরা তো গল্প টল্প করি, অমুক সময় বসে
এবার কি হয়েছে খাতা খুলে আরম্ভ করি। এবার রোগী যদি একটা রোগের কথা বলে, 2টা রোগের কথা বলে, স্বপ্ন দোষ স্যার, বারবার প্রস্রাব হয়, শরীর দুর্বল, অল্প বয়সে চুল পেকে গেছে, দেখেন মাথা টাক হয়ে গেছে, দিয়ে চিন্তা করছে কী দেওয়া যায়, লাইকোপোডিয়াম দিয়ে শুরু করি বা অন্যটা দিয়ে শুরু করি, বা ওই যারা বেহুরানা গ্রুপরা বেহুরানা দিয়ে ছেড়ে দিবে। এবার ব্যাঙের মতো রোগী লাফাবে ব্যাঙের মতো, আল্লাহ জানে কি করবে। লাফাইলেও হয়তো কয়েকদিনের জন্য, ঔষধের উদ্দীপনার জন্য, ঠিক আছে, অ্যাকশন রিয়াকশনের জন্য কতদিন, কিন্তু পার্মানেন্ট সলিউশনটা করতে গেলে আপনার এই কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট, রোগীকে খুঁজে ধাতুগত কি চায়। এই যে ক্ষেত, রোগীটাকে সম্পূর্ণ একটা ক্ষেত ধরেন, আপনাদের ভিটা বাড়িতে ক্ষেত আছে না, আপনি ধরে নেন যে ওইটা একটা ক্ষেত, ঠিক আছে, পাশে আরও একটা রোগী আছে, আর একটা ক্ষেত। এখন এই ক্ষেতে কি বীজ বুনলে অঙ্কুরোদ্গম হবে সে সিদ্ধান্ত তো আপনার নিতে হবে ক্ষেত দেখে। ক্ষেতে যদি পানি থাকে লাল শাকের বীজ ফেলাবেন, হবে? তাহলে কি সবারই বিউফোরানা দিলে হবে? কখনোই হবে না। ক্ষেতে কি চায়? ক্ষেতে যদি ধুলো থাকে, শুকনো থাকে, আপনি লাল শাকের, পালং শাকের বীজ দেন, সুন্দর অঙ্কুরোদ্গম হবে। আবার যদি ক্ষেতে পানি থাকে তাহলে লাল শাক দিলে হবে? হয় পাটের বীজও হবে না, ধানের বীজ টিজ দিলে তাও একটা নির্দিষ্ট পরিমাণ পানি লাগবে। তাহলে রোগীটাই একটা ক্ষেত বা ক্ষেত্র। এই ক্ষেত্রে আমি যে ঔষধটা দিতে যাচ্ছি সেটা উপযোগী কিনা, সে কাজ করার ক্ষমতা রাখে কিনা সেটা বুঝতে হবে। সেটা বুঝতে হলে যে লক্ষণ মিলিয়ে দিতে হবে সেটাই হলো সাদৃশ। কিন্তু রোগের নামকরণের পরে ঔষধ দিলে কাজ হবে না, আর এক বীজ বপন হয়ে যাবে, কোনো রেজাল্ট হবে না। তাহলে আমরা প্রথমে রোগী যখন একটা আসে, আমরা প্রথমে রোগীর কি দেখি? ভিতরের ইউটেরাসে ক্যান্সার, মিনিস্ট্রেশন হয় না, সিস্ট, এগুলো দেখবো। প্রথমে তো আমরা তার অবয়ব ফিজিক্যালটা দেখব। যখনই ফিজিক্যালটা দেখব তাহলে সেইটাই আমরা আগে নেই, কারণ আমাকে পথ দেখাবে, এবার পথ রচনা করে দেবে আমার রোগীর পথে। ওই লাস্টে একটা কথা আছে কোন জায়গায়, রোগীর দুয়ার খুলে দেয়, দেহের ভাঙন ও মুখাবয়বের উদাসীনতার ছাপ, অ্যাসিড ফসের প্রবেশ দুয়ার। দেখেন ওই ঔষধের নিচে 5টা পয়েন্ট দিয়েছি। একটা ঔষধের ভিতরে ঢুকতে হলে কোন কোন জায়গায় সতর্ক হতে হবে সেগুলো আমি কিন্তু আমার ওই পাণ্ডুলিপির থেকে নেয়। তো আমার পাণ্ডুলিপিতে এইভাবেই আমি করেছি যে তুমি ঔষধটা পড়বা ভাই, পড়তে হলে তুমি আগে দুয়ারগুলো আনছি না সেইখানে ঢোকো, প্রবেশ রাস্তাগুলো আনছে না, নাহলে তুমি তো ঔষধ খুঁজে আসতে পারবা না, সব এলোমেলো করে আসবা। তাহলে ঔষধের নামের পরে দেখেন 5টা ইঙ্গিত দেয়া আছে, নির্দেশনা দেয়া আছে। তো শেষ নির্দেশনাটা হলো দেহের ভাঙন ও মুখাবয়বে উদাসীনতার ছাপ, অ্যাসিড ফসে প্রবেশের দুয়ার। ওইখান থেকেই আমার দুয়ার, ওই দুয়ার থেকে ঢুকে আমি ভিতরে অনেক কিছু পাবো। দুয়ার একবার খুলতে পারলে, মেইন গেট যদি খুলে যায়, তারপরে যাই এমনি দুয়ার কলিং বেল বাজানো যায়। ভিতরে যদি একবার ঢোকাই যায় তা দেখা যায় বেডরুম কয়টা আছে, আলমারি কয়টা আছে, আলমারির ভিতরে কি অলংকার আছে, সেই আলমারির ড্রয়ারের ভিতরে আবার চোরা ড্রয়ার আছে, তার ভিতরে কি অলংকার আছে। রোগী এসেই বলবেন নাকি প্রথমেই, স্যার একেবারে যৌবন প্রাপ্তির পর থেকে প্রতিদিন 2-3 বার হস্তমৌতিন করে আমি শেষ হয়ে গেছি, এটা মনে করেন নাকি আপনারা বলবে? ওখানে আপনার প্রবেশ করতে হবে সেই গোয়েন্দার মতো। তাহলে দুয়ার একটা একটা করে আস্তে আস্তে খুলতে হবে না? আর আপনিও যদি দেখেই চিন্তা করেন, আমাদের হ্যানিম্যানিয়ান আশ্রমে দেখে আসছি, আমার একটা ছবি ছিল অ্যাসিড ফস, আমি রোগী তুমি আইছো, তুমিও তো এরকম কাঙ্গাল, তোমারেও অ্যাসিড ফস দেবো, অত সোজাই হবে না। আপনার দুয়ার খুলে প্রবেশ করে দেখতে হবে তার কজেশন, তার ফিজিক্যাল মেকআপ, তার চাওয়া, তার সেন্ট্রাল সেন্সেশন, তার অনুভূতি, তার ভিতরের বোধ, তার স্বপ্ন, সব আর এক রোগী থেকে আলাদা হয়ে গেছে। ল্যাকেসিস সাপের স্বপ্ন দেখে, ল্যাক ক্যানাইনাম আরও বেশি দেখে। কেন যে কুকুর এত সাপ ভয় বা সাপের স্বপ্ন দেখে আমি জানি না, যদি ল্যাক ক্যান পড়াই তখন বের করবো কেন সে এত স্বপ্ন দেখে। সাপের সবচেয়ে বেশি স্বপ্ন দেখে হলো, বা সাপের সবচেয়ে বেশি হলো আমাদের ল্যাক ক্যানাইনাম আর ল্যাকেসিস দেখতে পারে, তার ভিতরে বিষ আছে। অবশ্য কুকুরেরও তো বিষ আছে, কুকুর যখন পাগলা কুকুর হয়ে যায় তখন তার ভিতরে বিষ আছে না, নাহলে জলাতঙ্ক কী করে হলো? তাহলে এই যে স্বপ্নের দেখা, এর পিছনে বৈজ্ঞানিক বিশাল ব্যাখ্যা আছে, সুন্দর করে ব্যাখ্যা আছে। আপনি 3-4টা পয়েন্ট আছে যে সেক্টর থেকে স্বপ্ন ঢোকে, তার ভিতরে এই শরীরে যখন বিষ আক্রান্ত হয়, শরীরের ভিতরে যখন বিষের সাপ্রেশন হয়, তখন ব্রেন ঠিকমতো কাজ করে না বলে রাত্রে ঘুম, সুন্দর শান্ত ঘুম আর হয় না, তখন ওই ব্রেন ওইখানে ডিস্টার্ব ফিল করে, ওইখানে উদ্দীপনা সৃষ্টি হয়ে এই ধরনের স্বপ্নগুলো দেখায়। এগুলো যদি সাজানো যায় যে কারা ভয়ার্থ স্বপ্ন দেখে, কারা সাপের স্বপ্ন দেখে, কারা ভূতের স্বপ্ন দেখে, মজার একটা জায়গা পেয়ে যাবেন যে কোন জাতির মানুষগুলো কী ধরনের স্বপ্ন দেখে। ওই স্বপ্নের দিয়ে আপনি বুঝতে পারবেন শরীরে কী ডিস্টার্ব আছে বা কোন বিষ আছে বা কী সাপ্রেশন হয়েছে তার শরীরে, এটা বোঝা যায়। ঠিক আছে, একটা মানুষ যখন বিরহে পড়ে বা বিচ্ছেদ হয়ে গেল, সংসার বিচ্ছেদ হয়ে গেল, ওই মেয়েটা বা ওই স্বামীটা প্রায় বউরের স্বপ্নে দেখবে। কই রাজশাহী বা ময়মনসিংহ বা দূর অঞ্চলের এক অপরিচিত মহিলারে ওইরকম তো স্বপ্নে দেখবে না।
তার মানে কি ওই স্মৃতিতে তাকে যে ব্যথিত করেছে, ওইখানে ব্রেনের উপরে যে সেট আপ হয়েছে, যে উত্তেজনাটা সৃষ্টি হয়েছে ওই ছবিটা, সেইখানে বসেই সে উস্কায়, ওইখানেই ফায়ারিং হয় ব্রেনের, ওখানেই ফায়ারিং হয়, ওইখান থেকেই স্বপ্নের উদ্ভব হয়। এটা একটা ব্যাখ্যা। স্বপ্ন নিয়ে একদিন টোটাল একটা দিন ক্লাস করব, 2 শিফট, সকাল বিকাল 2 শিফটের ক্লাস করব, দেখবেন মজা কাকে বলে। আচ্ছা, তাহলে আমরা এই ভাঙনের ফলে দেহে তার যেটা ভাঙন লেগেছে, তাহলে আমরা কি দেখেছি? ফিজিক্যাল মেকআপ বলবো আমরা সংক্ষেপে, পিএইচ লিখে নিতে পারে না। যে একটা রোগী যখন আসবে, প্রথমেই আমার রোগীলিপি খাতায় আমি পিএইচটা আগে তুলে নেব, কারণ রোগী বসার সাথে সাথেই বা ঢোকার সাথে সাথেই আমি দেখে নিচ্ছি একটা রোগী আসছে, সে প্রচণ্ড মোটা, তাহলে আমি দেখতে পাচ্ছি যে লোকটা মোটা, আবার যে চিকন, শরীরে চেহারার অভিব্যক্তিতে যদি বিমর্ষতা থাকে, বিষণ্ণতা থাকে, অথবা আনন্দ ফুর্তি স্বতঃস্ফূর্ততা থাকে, এগুলো দেখে আমরা সহজে বুঝি না। আপনারাই তো বলেন স্যারের মনে হয় আজকের মুডটা খুব ভালো, ক্লাসে বসেও মনে মনে বলেন না? আবার অনেক সময় বলেন আজকের মনে হয় স্যারের মুড ভালো না, তারপরে ব্যাখ্যা জাত দিয়ে এলে দেবেন না, বাবির সাথে বাধাইছে, অমুকের সাথে বাধাইছে না, কারোর সাথে বাধাইছে না, সমস্যা আছে, কত কিছু দিক অনুমান করে ফেলেন। এই যে তল্লাশিটা দিচ্ছেন, দেখে বুঝে ফেলেছেন আপনারা যে স্যার আজকে খুব হ্যাভি মুডে আছে, তাহলে এটা যদি দেখে বোঝেন, আমার রোগীটা দেখে বুঝবেন না যে সে কতটা বিমর্ষিত, কতটা বিমোহিত, কতটা উৎফুল্ল, কতটা উদ্গ্রীব, এটাও তো বুঝতে হবে। তাহলে ফিজিক্যাল মেকআপ, গঠন এবং তার চেহারার অভিব্যক্তিটা দেখে নেবেন। একটা মানুষ, এই যারা রোজা আছেন, দেখলে বোঝা যাচ্ছে না আপনার ভিতরে পানি শূন্যতা বা পানির পিপাসা লেগেছে, আপনি ক্ষুধার্ত, এটা বুঝবো না। এত অন্ধ কি মানুষ হয়? ডাক্তার হওয়া উচিত না। আছে কিছু অন্ধ মানুষ সমাজে আছে, কিন্তু ডাক্তারদের তো আর এটা হচ্ছে না, বিশেষ করে হোমিওপ্যাথি ডাক্তারদের এটা হওয়া উচিত না, কারণ হোমিওপ্যাথির কাছে ছবি কম, ছবি বুঝছেন, প্যাথোলজিক্যাল রিপোর্ট, ওরা তো ছবি দেখে 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 দিয়ে হিসাব করে দেয়, এই হয়েছে দিয়ে দে অপারেশন, আর না হলে এই মেডিসিন। কিন্তু আমাদের ছবি তুলতে হয় কিভাবে? রোগীর ভিতরের ছবি তুলতে হয় তার টোটাল অভিব্যক্তি দেখে, এবং তার লক্ষণ যে প্রকাশ করে সেই লক্ষণের পিছনের জিনিস অনুসন্ধান করে, এবং সেই ভাষাগুলোকে, সেই শব্দগুলোকে রেপার্টরির ভাষায় নিয়ে তারপরে আমাদের ঔষধ খুঁজতে হয়। কত গুণ কষ্ট বেশি জানেন? অনেক গুণ কষ্ট বেশি। আচ্ছা, তাহলে ফিজিক্যাল মেকআপ কি আমরা বুঝে গেছি? রোগীর গঠন, গড়ন, ধরন, বরণ এবং তার অভিব্যক্তি। এই গঠন, গড়ন, বরণের ভিতরে কি পোশাক আশাকও আছে? পোশাক আশাক আছে। একটা রোগী আসছে আপনার কাছে, পাঞ্জাবি পরা, 6 মাসেও মাজা নাই, চেয়ারে বসতে বসতে পাঞ্জাবি পিছন দিয়ে কোকরাইয়া মাজা পর্যন্ত উঠছে, এরকম লোক দেখি আমরা সমাজে। এবার দাড়ি চুল কাটা ছাটার নাম নেই, 2-4 বছরও কাটে নাই, দাঁড়িয়ে এক গাছ গাছে হুলার হাট, এক গাছ পাড়ের হাট, ঠিক আছে, আছে না এরকম? মোড়াইয়া ছড়াইয়া দেখেছে, ও জীবনও যায় না। আবার এমন লোকও দেখি কি সুন্দর দাড়ি মোষ কাটে টেটে মোষটার একদম বাটারফ্লাই কাটিং দিয়ে রেখেছে প্রজাপতির মতো। তাহলে ওই লোক আর এই লোক কি এক? কখনোই এক না। তাইলে আমরাও এরকম একটা লম্বা লোক, পাতলা লোক, পাঞ্জাবি ওরকম ময়লা, দাঁতে ময়লা, ব্রাশ করার নাম নেই, কলারে ছাতা, বুতাম একটা ছিঁড়ে গেছে, ওইখানে যা পাইছে সেই কালারে একটা লাগাই দিয়েছে, ওর লাগে ম্যাচিং নাই, ঠিক আছে। আমরা দেখলে কি বুঝবো না যে সালফারের কথা বলতে চাচ্ছে? তাহলে কি ফিজিক্যাল মেকআপ আমাদের সহায়তা করে? পথ দেখায় এবং প্রথম দুয়ারই খোলায় ফিজিক্যাল মেকআপ, যদি আপনি ভালো ডাক্তার হন। তাহলে আমরা ফিজিক্যাল মেকআপটাকে নেব, যেটা পিএইচ দিয়ে খাতায় তো আর অত কিছু ফিজিক্যাল মেকআপ টেকআপ এত কিছু লেখা যাবে না, পিএইচ দিয়ে চিহ্নটা আমরা নেওয়ার চেষ্টা করব। তারপরে এর ভিতরে যে ছাপ পড়বে রোগীর মুখাবয়বে, যে ছাপ, একটা রুগ্ন মানুষ সে শুনেছে যে আমি ক্যান্সারে আক্রান্ত, আমার ব্লাড ক্যান্সার, বা আমার যে রোগটা এটা ভালো হওয়ার কথা না, তার মুখে কি আনন্দের ছাপ পড়বে? ওই মুখের ছাপের গভীরতা আছে, শুধু ছাপ দেখবেন না, ছাপেরও গভীরতা আছে। এই যারা চেম্বারে কাজ করো, দেখছো রোগী লিপিটিপি করে হঠাৎ করে পথ পরিবর্তন করিয়ে রোগীর একটা নিঃশ্বাস, হঠাৎ করে কথা বলতে বলতে আমরা রোগী লিপি করছি, বলছে, লিখছি, হঠাৎ করে এই নিঃশ্বাস আপনার দুয়ার খুলে দেবে রোগীর। তার মানে ভিতরে বিশাল এক কষ্ট এই দীর্ঘশ্বাসের পিছনে, যে কষ্টটা এতক্ষণ পর্যন্ত একটা হয়তো ছেড়েছে 10টার সময়, আপনারা এইটা দেখছে 12টার সময়, এই 2 ঘন্টার ভিতরে যে চিন্তা চেতনা, দুঃখ কষ্ট আর নিতে পারছে না হার্ট, এই না নিতে কারণে আরেকবার ঝেড়ে দিল। তাইলে এই যে ঘূর্ণিঝড়টা ছুটলো, এর পিছনে ওই নিঃশ্বাসের সাথে আপনি ঢুকে যান, ঢুকে যে অনুসন্ধান দেন, অনুসন্ধানীদের দেখেন কত কিছু হতে পারে। এরকম বিবাহ বিচ্ছেদের বা বিবাহ অপারগতার, বা নিজে টোটালি কি আমি অক্ষম, কথাটা আছে না, টোটাল অক্ষম, আমি আর পারবো না, আমি অক্ষম হয়ে গেছি, আমার দ্বারা আর হবে না। একটা যুবক যখন তার ভিতরে এরকম একটা সেন্স ঢুকে যায় যে আমার দ্বারা আর কিচ্ছু হবে না, সংসারই হবে না, বিয়েই করতে পারবো না, তাইলে আর কি স্বপ্ন আছে তার কাছে? তাহলে সে একটা দীর্ঘশ্বাস ফেলতে পারে না? পারে। আবার অন্য কারণে যে প্রিয়জন হারাতে পারে, অমুকে হারাতে পারে, সমুখে হারাতে পারে, সেখান থেকেও হতে পারে, ঠিক আছে। যেমন আমাদের এই অ্যাসিড ফস
খুব প্রিয়জন, আপনজন, কাঙ্ক্ষিত জিনিস হারানোর পরেও কিন্তু তার ওই মনস্তাপ, মনোবেদনা যে কথাটা বলেছি সেটাও কিন্তু হতে পারে। ক্লিয়ার? তাহলে ফিজিক্যাল মেকআপ আমরা পেয়ে গেছি, তার গঠনে পেয়ে গেছি। যদিও এই ছেলেটার একটু হাসি হাসি ভাব দেখা যায়, একটু ভাব নিছে, কিন্তু তার মুখের ভিতরেও বিষণ্ণতা এবং অবসাদ থাকবে। আমার অ্যাসিড ফসের মূল হলো শরীরের ভাঙন, চেহারা দিকে প্রথম আসবে, আর মুখে অবসাদ। শরীরের শুষ্কতা বা শীর্ণতা, মুখে অবসাদ। পিছনে কারণ খুঁজতে যে সে তো প্রথম সেন্সে সে কারণ বলবে না, স্যার ঢুকেই বলবেন আমি কিন্তু এই কাম গটাই এই আজকের এরকম পাতলা চিকন শীর্ণ জীর্ণ হয়ে গেছি। আচ্ছা, তারপরে আছে প্রেজেন্ট কমপ্লেনের ভিতরে যদি বলা যায়, এগুলো নিয়ে প্রেজেন্ট কমপ্লেন নিয়েই সাধারণত আমাদের রোগীগুলো আসে, যেটাকে আপনারা পিসি লেখে নেন। পিসি, প্রেজেন্ট কমপ্লেন, মানে রোগী যার জন্য আসে, এসে যে কমপ্লেনগুলো বা যে সমস্যার কথাগুলো বলে, আমরা এটা সংক্ষেপে লিখবো পিসি। এই পিসির ভিতরে সে আসবে, দেখা গেল এসে বলো স্যার আমি না একটা সমস্যায় পড়েছি স্যার, ওই কোদ যদি দেই, ওই কোথের সাথে বাথরুমে যাই পায়খানা একটু কোদ পরে, এই দিক থেকে গলগল করে বীর্য চলে আসে বা সুরসুর করে বা হর হর করে, বিভিন্ন ভাষায়, আঞ্চলিক ভাষায় বলবে যে বীর্য নেমে যায়। স্যার এইটা তো ভালো লক্ষণ না, এ তো খুবই খারাপ লক্ষণ। এই লক্ষণ আমরা শুনি না, যারা একটু ডাক্তারি পড়েছেন বা করেছেন বা পড়েন, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন বা দু একটা রোগীও তো অন্তত বলার চেষ্টা করেছে যে আমি এই সমস্যায় ভোগী, একটু কোত দিলেই আমার বীর্যক্ষরণ হয়ে যায়, অথবা স্বপ্ন, সামান্য একটু স্বপ্ন দেখেই একদম সব শেষ হয়ে যাচ্ছে, যেটাকে ধ্বজভঙ্গ হিসেবে রোগীরা আপনাদের কাছে আসতে পারে, বা স্বপ্নদোষের রোগী আসতে পারে, অথবা এরকম কোদ দিলে বীর্যক্ষরণ হয়, এই ধরনের রোগীরা আসতে পারে। এইগুলো হলো তার প্রেজেন্ট কমপ্লেন। এবার আপনি জিজ্ঞেস করে করে আরও অনেক কিছু শুনলেন, সেগুলো তার প্রেজেন্ট কমপ্লেন। এই প্রেজেন্ট কমপ্লেন অনেক থাকে, অনেক পাবেন, কারণ একটা রোগী কখনোই একটা সমস্যা, মানুষ আমরা যে বর্তমান জমানার মানুষ একটা দুটো রোগীতে ভোগি না, অনেক কিছুতে ভোগি। গ্যাস, পায়খানা হয় না, রাত্রে ঘুম হয় না, অমুক সমুক, এরকম এগুলো তো কমন জিনিস। সবগুলো কিন্তু স্বতন্ত্র রোগ নয়। কিছু কিছু রোগ আছে ডালপালা, যেমন এই রোগী দুর্বলতার কথা বলবে, এটা দুর্বলতা কি তার স্বতন্ত্র রোগ? এই আমাদের অ্যাসিড ফসের রোগী দুর্বলতা কি স্বতন্ত্র রোগ? কোনো স্বতন্ত্র নয়, এটা তো একটা উপসর্গ, তার উপসর্গ। তাহলে আমরা প্রেজেন্ট কমপ্লেন পেলাম, এর সাথে আপনি এবার কিছু অনুসন্ধান করে বের করে নিতে পারেন, অনেক কিছু বের করে নিতে পারেন। বিশেষ করে মনের তালা, মনের আলমারির তালা আপনাকেই খুলতে হবে, এবং দেহে আরও কিছু কিছু লক্ষণ লুকিয়ে আছে, সেগুলো আপনার বেরিয়ে আসবে, যেগুলো রোগী বলা মনে করে নাই, বা সে ওইটাকে এখন ইম্পর্টেন্ট মনে করে না, যে এটা থাক আমি আসলটা সারিনি, কিন্তু ওই নকলটাও দেখা যাচ্ছে এই আসলটার সাথেই জড়িত, সেগুলো আপনি তুলে নেওয়ার চেষ্টা করবেন। কিন্তু রোগী বলার প্রয়োজন মনে করে নাই, যে এত কিছু বলা ডাক্তার বলবো না, দুইটা তিনটা আগে বলে নিয়ে আসি, এরকম ঘটনাও হতে পারে। তাহলে আপনার ফিজিক্যালের ভিতরে আমরা প্রথমে এইগুলো কি নেব, তারপরে যদি আরও কিছু তার বলার থাকে সেগুলো নেবেন, এবং অনুসন্ধানের সময় ওই একটার সাথে একটা রিলেটেড, আগে আমি বলে দিতে পারবো না যে এইগুলো আপনারা অনুসন্ধান করেন, যে জিনিসটা বলবে সেটার সাথে আরও কিছু রিলেটেড আছে কিনা, যেটা থাকা উচিত সেটা আছে কিনা, বা সেটা এখনও উদয় হয়েছে কিনা সেটাও জানতে হবে। তাহলে আমাদের পাস্ট হিস্ট্রি কিন্তু বেরোয় আছে, পিএইচ এর ভিতরেই বেরোয় আছে, পাস্ট হিস্ট্রি এর ভিতরে আসছে না। পাস্ট হিস্ট্রি কোথায় লুকিয়ে আছে? এই রোগের অতীত ইতিহাস, যে হ্যাঁ অতীতে সে সবল টবল ছিল, মনোকষ্টটা তার পাস্ট হিস্ট্রি থাকতে পারে। আর আসলটা কি? হ্যাঁ, জৈব তরলের অবক্ষয়, বডি ফুডের রস, এইটাই তো তার প্রধান। তাই কথা বলতে এত কষ্ট কেন? তাহলে পাস্ট হিস্ট্রি পেয়ে গেছেন, তা দেখেন রোগীলিপি কীভাবে সহজ হয়, এবং লিখতে রোগীলিপি কীভাবে করতে হবে, সহজ করতে হয়। রোগীলিপি আমি কিন্তু পড়াচ্ছি না, জাস্ট ঔষধের আলোচনায় আসতেছি। রোগীলিপি দেবো আপনাদের, একটা ফরম্যাট দেবো অত্যাধুনিক। আমরা যদি ফিজিক্যাল শেষ করি, এবারে আমরা মেন্টাল থেকে কিছু নেই। যত মেন্টাল থেকে কতগুলো জিনিস আছে যেগুলো নিতেই হয়, মনো আলমারি খুলে নিতে হয়। মনো আলমারির ভিতরে সবচেয়ে নিকটতম প্রতিবেশী, আপনাদের আগে পড়িয়েছি, নিকটতম প্রতিবেশীকে ইচ্ছা না? আমাদের এই রোগের ইচ্ছা এবং অনিচ্ছাটাই বেশি। ইচ্ছার ভিতরে একটাই, এটা হলো বিয়ে করবো না, সারাদিন শুয়ে থাকবো। তো এগুলো কোনো কাজে লাগে? কাজের জিনিস? হ্যাঁ, সারাদিন শুয়ে থাকে, কোথাও যাবে না, এটাই তার ইচ্ছা। তাহলে এটার বিপরীতটা যদি অনিচ্ছা হয়, তাহলে কি হবে? কথা বলতে অনিচ্ছা, চলতে অনিচ্ছা, বলতে অনিচ্ছা, কাজে অনিচ্ছা, খেলাধুলায় অনিচ্ছা, লেখাপড়ায় অনিচ্ছা, অনেক অনিচ্ছা এসে ভর করবে। তারপরে কিসের জন্য? ওই যে দুর্বলতা, কোনো কিছু ভালো লাগে না। স্বপ্ন, মানুষের একটা স্বপ্ন থাকা চাই, স্বপ্ন না থাকলে মানুষ আগাতে পারে না বা উদ্যমী হয় না। এই জন্য দেখবেন ওই যাদের বাড়িতে মুরব্বিয়ানরা আছেন, একদম শেষের কোঠায় যায় অবস্থা, তাদের কাছে যে যদি বড় একটা জিনিস আপনি নিয়ে উপহার দেন, যে বাবা এই জিনিসটা করেছি বা এই বাড়ির প্ল্যান নিয়ে আসছি 10 তলা বিল্ডিংয়ের, দেখবেন খুব একটা আনন্দিত হতে পারে না, কারণ তার বাড়ি এখন অন্যদিকে স্বপ্ন দেখে। তা প্রত্যেকটা মানুষের একটা স্বপ্নের জায়গা আছে। আমাদের এই অ্যাসিড ফস
সেটা হারিয়ে ফেলে, যে আমার দ্বারা তো কিছু হবে না, যে অক্ষম, ছেড়ে দিয়েছে, সারেন্ডার করেছে, যে আমার দ্বারা আর কিচ্ছু হবে না, আমি শেষ, আমি নিঃশেষ। তাহলে তার কি আর ভালো লাগবে কিছু? হাসি আসবে? হ্যাঁ, খেলাধুলা আসবে? কখনোই আসবে না। আচ্ছা, এই লোকের একটা স্বভাব আছে, এই লোকের একটা সবচেয়ে বড় স্বভাব আছে, যেটা চেম্বারে ধরা পড়ে যাবে, একদম মার্কিং করে রাখবেন, ঠিক আছে? ভাঙ্গাচুরা যা আছে তো আছেই, তারপরে আরেকটা জিনিস আছে মার্কিং করা, আমার একটু সমস্যা ছিল। এই আপনার কি হয়েছে, কি বলেন? স্যার আমার একটু সমস্যা ছিল। ধীরে ধীরে আস্তে স্লোলি কথা বলা, স্পিকিং, স্লোলি স্পিকিং, একদম ধীরে ধীরে কথা বলে, শোনা যায় না, গায়ে ওই এনার্জিটিও নাই। অতএব আপনি লক্ষণ জিজ্ঞাসা করে তার উত্তর 2বার 3বারও শুনতে হতে পারে, রাগ করার কোনো জায়গা নেই, ওটা রোগী। তার মানে যা কিছু বলবে, এক হলে কথা টুকিয়ে টুকিয়ে বলা, মানে খুঁটে খুঁটে এনে বলা, 2 নম্বরে হলে সাউন্ড স্লো, এই কথাটা যেন মনে থাকে। ওই মনের দুর্বলতা, স্বপ্নভঙ্গ, ওর গায়ে আর এনার্জি নেই, ঠিক আছে? এবং আরও ঘটনা আছে এর পিছনে, যদি আরও গবেষণা করেন, মনোবিজ্ঞান প্লাস ফিজিওলজিক্যাল যদি আরও দূরে যান, তাহলে এর একটা মজা আছে। তার তো স্নায়বিক দুর্বলতা সমুদ্র আছে। মানুষ যখন স্বপ্নভঙ্গ, হতাশাভঙ্গ হয়ে যায়, তখন আর এখানে, যখন মা মারা যায়, আত্মীয় স্বজন মারা যায়, কান্নাকাটির পর কিছু জিজ্ঞেস করলে কথা কি জোরে ফোটে না, তাতে সে তো আঘাতপ্রাপ্ত, বডির থেকে আঘাতপ্রাপ্ত, মনের দিক থেকে আঘাতপ্রাপ্ত, তার স্বপ্ন নাই, অতএব তার জোরও নাই কোনো কিছুতে। জোরালো একটা জায়গা থাকতে হয়। আপনাকে একটা দুঃসংবাদ দেওয়ার পর আপনার কাছে যা দেখবেন কথা মরা মানুষের মতো হচ্ছে, মরা মানুষের সাথে কথা বলতে হবে, মানে আর কি স্লো হচ্ছে কথা, ধীর হয়ে যাবে, স্থির হয়ে যাবে। আচ্ছা, কিসের জন্য হয়? একটা ভাবনা থেকে। তার ভাবনাটা কি? আমাদের ভাবনার খুঁজতে হবে। ভাবনায় কিন্তু সেন্ট্রাল সেন্সেশন খুঁজে পাওয়া যায়। মেন্টালের যে সেন্ট্রাল যে সেন্সেশনটা, সেটা বের করা খুব কঠিন। এখানে ভাবনার ভিতর থেকে, যে আমি যা কিছু করি না কেন, আমার একটা ভাবনা আছে, নিজস্ব জায়গা আছে না? প্রত্যেকটা মানুষের এখানে একটা ভাবনা আছে, যে আমি টোটালি যে সব কিছু মিলিয়ে লাস্টে যাই আমি কি হতে চাই, কি করতে চাই, আছে না? আজকে আমি একটা ভাবনা থেকে তো এই আলোচনাগুলো করতে চাচ্ছি, রোজার মধ্যে আপনাদের কষ্ট দিয়ে, এত রৌদ্রের ভিতরে একটা ভাবনা আছে না? সেই স্বপ্নটাই তো আমাকে আমার পরিচয় বহন করায়, নাকি? আপনারা এখানে বসছেন, প্রত্যেকের একটা নিজস্ব ভাবনা আছে, সে ভাবনা থেকে ব্যক্তিকে চেনা যায়, যে লোকটার ভাবনাটা কি, তার ভাবনাটা কি, সে ভিতরের থেকেই উদ্গরিত হয়, ভিতর থেকে উচ্চারিত হয়। তার ভিতরটা যতটা স্বচ্ছ, যতটা সুন্দর, যতটা কুলসিত, ওইখান থেকেই তার ভাবনাটা উদ্গরিত হয়। সেই ধরনের শব্দ, সেই ধরনের চিন্তা দিয়েই হয়, ঠিক আছে? অতএব ভাবনার খবরটা আপনারা একটু রোগীর নেওয়ার চেষ্টা করবেন, যে টোটাল আপনি কি হতে চান, কি করতে চান, কি হতে চেয়েছিলেন। ওই আমি কিছু প্রশ্ন করি, ছেলেমেয়েরা মাঝে মাঝে তাকিয়ে থাকে, স্যার এই সমস্ত প্রশ্ন করে কেন? এই গত সপ্তাহে একটা রোগী বলছে যে আপনি কি হতে চেয়েছিলেন, হতে পেরেছেন কিনা, সেইখান থেকে ধরে তার ভিতরে প্রবেশ করেছি। সরাসরি কোনো প্রশ্ন করলে হবে না, প্রশ্নের কৌশল আছে। একটা রোগীর আসলে ধরে পারবে না, বেটা তুই কি হস্তমৈথুন করো? না স্যার। এ তোর কি স্বপ্নদোষ হয়? না স্যার। না স্যার। এটা তুই কি ছ্যাঁকা খাইছো? ওই যে সকালে বললো না, ছ্যাঁকার কথা, ছ্যাঁকা খাইছো? না স্যার। এইরকম প্রশ্ন করা যাবে না, প্রশ্ন করার কৌশল আছে। এই আপনার সবচেয়ে দুঃখের জায়গাটা বলেন তো। সেদিন এক মহিলাকে আটকালাম না, কোনো কারণেই বলবে না, তার গেট আপ, তার পরিবেশ, কোনো মতেই আমি জানি বলবে না। অতএব প্রশ্ন নিশ্চয়ই একটু ঘুরিয়ে করতে হবে। আপনার সবচেয়ে কষ্টের জায়গাটা বলেন, আপনার জীবনের সবচেয়ে দুঃখের জায়গাটা বলেন, আপনার জীবনের সবচেয়ে ব্যর্থতার জায়গাটা বলেন, আপনার জীবনের সবচেয়ে অনুশোচনার জায়গাটা বলেন, অটোমেটিক কথা বেরিয়ে আসবে। কে বলেছে কথা থাকবে? যেগুলো আল্ট্রাসাউন্ড, ইসিজি, ইকো কোনো কিছুতে আসবে না। আপনার একটা কথায় সেই জিনিস ওখানের আলমারি খুলে যাবে। এই জন্য আমি বলি, আমার মনের তালা খুললো কে এক চাবিওয়ালা, গান এটাও বলো না, আছে না এরকম একটা গান? হ্যাঁ, সেই চাবিওয়ালা তো আপনি। অতএব সেই চাবি যদি ঠিকমতো খুলতে পারেন, তাহলে রোগীর ভিতর থেকে অনেক কিছু বেরিয়ে আসবে। সেই বেরোনোর দায়িত্ব কিন্তু আপনার। অতএব প্রত্যেকটা রোগীর সিচুয়েশান বুঝে, অবস্থা বুঝে, তার স্ট্যাটাস বুঝে আপনাকে প্রশ্ন করতে হবে। প্রশ্নের মালা আমি দিতে পারি না, কারণ ওইটা এক জায়গায় মারি দিলে দেখা সেইটাই তার জন্য অনুপযোগী হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমার এই লোকটার ভাবনাটা কি মনে আছে? এর ভিতরেই আছে। আপনাদের বলে আসছি, আমি নিঃশেষিত। তার ভাবনায় আমি শেষ, আমার দ্বারা আর হবে না, আমি আর পারবো না, আমি নিঃশেষিত। তা যে লোকটার এত অবক্ষয়, তার তেল মোবিল সব শেষ, তারপরে মনের দিক থেকে যে আমারে দ্বারা আর হবে না, আমি নিঃশেষ, শেষ হয়ে গেছি, আমার স্বপ্ন নেই, তো সেই লোকটা আর কতটুকু হাসবে বা কতটুকু আনন্দ করবে, কতটুকু খেলাধুলা করবে? অতএব তার ওই যে মুখে বিষাদের ছাপ, ওই বিষাদের ছাপের পিছনে ওই মেঘটাকে সরিয়ে একটু চাদরটা সরিয়ে দেন, দেখেন ওর ভিতরে কত কিছু লুকিয়ে আছে। সেই সরানোর দায়িত্বটা কিন্তু আপনার। তারপরে আছে কাতরতার একটা কথা জিজ্ঞেস করি আমরা। কাতরতা, এই কাতরতা বলতে আমরা সাধারণত এই হিট কোল্ড রিলেশন এটা বুঝি, মানে তাপ গরমের প্রতি তোমার সংবেদন বা সাংসত্যতা কি। এছাড়াও কিন্তু আরও কাতরতা আছে।
প্রেম কাতর মানুষ আছে না, প্রেম ছাড়া কিছুই বোঝে না। আমার নেট্রামিওর কি প্রেম কাতর রোগী না? একটা থেকে একটা ভিতরে যদি আল্ট্রাসাউন্ড করে দেখা যায়, তাহলে দেখা যায় ওর মনের বয়মে কত ছবি আছে। নাক্সবমের মনের যদি ইসিজি করে দেখা হয়, দেখা যাচ্ছে যে কত শত নারী ওখানে বসবাস করে। ঠিক আছে, আমাদের ফসফরাসের ভিতরে প্রেম কাতরতা আছে না? আছে। আমাদের অ্যাসিড ফসের ভিতরে প্রেম কাতর আছে। শুধু প্রেম কাতরই না, সে গরম কাতর, সে গৃহ কাতর। খুব বড় হোম সিকনেস, যে লক্ষণটা আপনার রেপার্টরি ভাষায় আসবে, হোম সিকনেস। ঠিক আছে, খুব বিশাল লক্ষণ। তার মানে মানুষের বাহির ভালো লাগবে, ভ্রমণ ভালো লাগবে, পার্ক ভালো লাগবে, অনুষ্ঠান ভালো লাগবে, পিকনিক ভালো লাগবে, এর কাছে ভালো লাগে না, ওর কাছে ভালো লাগে গৃহ। ও ঘর ছাড়া কোনো মতেই যাবে না। অসংখ্য এই জমানার অসংখ্য ছেলে মেয়ে পাবে না ধরনের, ঘরে পড়ে আসে, স্কুল কলেজ খেলাধুলা মাঠ কোনো কিছু তার কাছে ভালো লাগবে না, ওই ঘরে পড়ে আসে, যেটাকে বলা হয় হোম সিকনেস। সকালে শিফটে ঔষধ বলেছিলাম, বলতে চাচ্ছ? বলো কি কি? অ্যাসিড ফাস, রামমেট, ব্রাইনিয়া, হ্যাঁ হ্যাঁ, ক্যাপসিকাম, কার্বো অ্যানিমেলিস, হ্যাঁ হ্যাঁ, অনেকগুলো বলে ফেলেছে, একদম সব প্রথম গ্রেডটাতে বলে ফেলেছে। ঠিক আছে, মার্কসল, ম্যাগমিউর, ক্যাপসিকাম, তারপরে ইগনেশিয়া, ব্রাইনিয়া, কার্বো অ্যানিমেলিস, এরা সব গৃহকাতর। ঠিক আছে, সব গৃহকাতর। এরা ঘর পছন্দ করে, বাইরের চেয়ে ঘর পছন্দ করে। এর ভিতরে একটা মজা আছে, আপনারা ব্রাইনিয়া একটা পড়ে আসছেন না, রোগী বাড়ি যেতে চায়, একদম সব বইয়ে লেখা আছে। চেম্বারে যাক বা যেথায় যাক, এমনকি বাড়িতে বসেও যখন প্রচণ্ড জ্বর ওঠে তখন যে প্রলাপগুলান বকে, হ্যাঁ ডিলোরিয়াম, সেখানে কি বলে বাড়ি যাব, এই প্রলাপটা বকে না? তার মানে এমন গৃহ কাতর, বাড়ি ছাড়া আর কোনো কিছু ভালো লাগে না। আমরা এই কাতরতার কথা জানবো। ভয়ের একটা ব্যাপার আছে, ব্যর্থতার ভয়। প্রথমে আছে ব্যর্থতার ভয়, আমার দ্বারা হবে না, আমি ব্যর্থ হয়ে যাবো, এই কাজ আমি পারবো না, আমি ব্যর্থ হয়ে যাবো, আমি বিয়ে করবো না, আমি ব্যর্থ হয়ে যাব, আমি সংসার করতে পারবো না, অতএব আমার দ্বারাই হবে না। এখানে একটা ভয় আছে, বিশাল ভয় আছে। কিসের জন্য? ওই দুর্বলতা তাকে সৃষ্টি করে দিয়েছে। শরীরের যে বডি ফ্লুইড লস, যে সিমেন্ট লস, টোটাল জৈব তরল বা ভাইটাল ফ্লুইড সব একত্রে মিলিয়ে হলো ভাইটাল ফ্লুইড। সেই ভাইটাল ফ্লুইড বলতে আবার কেউ শুধুমাত্র বীর্যকে ধরে নিয়েন না। ঠিক আছে, টোটাল শরীরের যে কেমিক্যালস, যেগুলো আমরা ভিটামিন অমুক সমুক লবণ টবণ বলি, এগুলো সেইখান থেকে তার শুরু হয়। তাহলে তার ব্যর্থতার ভয়, সেই ব্যর্থতার ভয় কোন জায়গায়? বিবাহের ভয়, সংসার করতে ভয়, তারপরে তার মানে কি ভাঙনের মুখে ভাঙনে পড়েছে, ভাঙনের মুখে ভাঙনে পড়েছে। ব্যাখ্যা দিতে পারবেন কেউ? অ্যাসিড ফস ভাঙনের মুখে ভাঙনে পড়েছে। তার দেহের তো একটা ভাঙন আছেই, মনের একটা ভাঙন আছেই, তার উপরে আবার সংসারের ভাঙন, ওই ভাঙনে এই ভাঙন এনে দিয়েছে। তার ওই ব্যর্থতা বা অক্ষমতা সংসারও ভেঙে দিয়েছে। তাহলে দেখেন, এই সংসার ভাঙার জন্য এখন কি দোষ দিবে মাইটা খারাপ বা অমুক খারাপ বা ছেলেটার চরিত্র খারাপ? আমরা তো উপর থেকে ওইটাই বলি সমাজে, সালিসিতে, বিচারে, আদালতে। কিন্তু প্রকৃত সত্যের সন্ধান আপনার হোমিওপ্যাথের পেতে হবে। এই জন্য আমি আপনাদের একটা কথা বলি যে আমাদের বাসায় খারাপ কোনো লোক নেই। প্রতারক, তাহলে সাইকোটিক দোষ, ওটা কী করছে? ওর ভিতরে সাইকোটিক যাই ওরে প্রতারক বানাইছে, তাহলেও তো মানুষ ভালো, আল্লাহ তো মানুষ ভালো বানিয়েছে, কিন্তু দোষে দুষ্ট হয়ে গেছে। এই জন্য আমি বলি আপনাদের দৃষ্টিতে সব মানুষ ভালো, যা ক্ষতি হচ্ছে সব হলো ডিজিজ, হয় মেন্টাল আর ফিজিক্যাল। ক্লিয়ার? আচ্ছা, তারপরে এক কথায় কতগুলো লক্ষণ আছে। একক লক্ষণ আমি আগেও বলেছি, আগের ঔষধে দিয়েছিলাম। একক লক্ষণটা কী ছিল? যত শ্রাপ তত উপশম, লেখেছিসে বলেছিলাম। আজকের আমাদের একটা একক লক্ষণ আছে, যত হাঁটে তত বিষণ্ণ হয়, যত হাঁটে তত সে বিষণ্ণতা বোধ করে। মানুষ একটু আবহাওয়ায় গেলে, উন্মুক্ত হাওয়ায় গেলে ভালো লাগে না? ভালো লাগে। তার এইখানে পিকুলারিটি আছে, ভালো লাগে না, এখানে পিকুলিয়ার সিমটম। যেমন সকালবেলায় এই আমাদের অ্যাসিড ফসের আছে, সকালবেলায় মানুষ কি একটু স্বতঃস্ফূর্ত থাকে, একটু আনন্দ খুশিতে থাকে, হ্যাঁ, একটু ব্রেনটা ভালো কাজ করে, ওই স্টপ হয়ে যায় সকালে। সকালে ব্রেন কাজে হয় না, একদম বিমূর ব্রেনও, চেহারার সাথে শরীরের সাথে ব্রেনও বিমূর হয়ে যায়, কোনো কাজ করে না, থেমে যায় ব্রেন। তাহলে কি এটা পিকুলিয়ার? সকালে তার ভালো থাকার কথা ছিল, অথচ হয় নাই, অতএব এটা পিকুলিয়ার সিমটম। যত হাঁটে তত বিষণ্ণ হবে শারীরিক দুর্বলতা, সে না হয় সে মানসিকভাবে সে বিষণ্ণ হয়ে পড়ছে। আপনাদের যে দুর্বলতা, অ্যাসিড ফসের দুর্বলতার কথা আছে, দুর্বলতা কিন্তু তার ফিজিক্যালের চেয়ে মেন্টাল ডিসএবিলিটিটা অত্যন্ত প্রকট, এই কথাটা মনে রাখবেন। তার মনের দুর্বলতা বেশি, শারীরিক দুর্বলতা। মন দুর্বল হলে শরীর অটোমেটিক এমনিও দুর্বল হয়। আপনার মনে যদি ইচ্ছে না থাকে, মন যদি দুর্বল হয়ে যায়, তাহলে আপনি কি খুব দ্রুত গতিতে হাঁটতে পারবেন? অতএব আমাদের অ্যাসিড ফসের শারীরিক দুর্বলতা হচ্ছে মানসিক দুর্বলতাটা বেশি, এবং মানসিক দুর্বলতায় শারীরিক দুর্বলতাও
এনে দেয় তার। এই কথাগুলো হলো তার মেন্টাল সিমটম থেকে। আজকের একটা নতুন কিছু আপনাদেরকে দিতে যাচ্ছি, যেটা আগের মেডিসিনগুলো নিয়ে সাধারণত আলোচনা নেই, চেম্বারে কিছু আলোচনা হয়েছিল, এই আশ্রমে আলোচনা হয় নাই। সেটা হলো আমরা রেপার্টরি, এই যে কথাগুলো বলেছি, এখন আমাদের কিছুটা রেপার্টরির ভাষায় নিতে হবে। কারণ আমি যখন ঔষধের গাণিতিক কতগুলো প্রথম হিসাব করব, তারপর তো তার বিশ্লেষণ আছে, সেই গাণিতিক হিসাবের সময় কিন্তু আমার রেপার্টরির ভাষায় আমাকে যেতেই হবে। এবং আমার ভিতরে আমি লুকিয়ে, তোমার ভিতরে তুমি, আমার ঔষধের নামের ভিতরেও তার কতগুলো চরিত্র লুকিয়ে থাকে, একটু পরিশ্রম করে খুঁজতে হয়। আমাদের অ্যাসিড ফসফরিকাম ঔষধটার নামের ভিতর থেকে দেখেন তার অধিকাংশ লক্ষণ 95% লক্ষণে আমি তুলে নিয়ে আসবো প্রধান রেপার্টরি থেকে, প্রধান লক্ষণগুলো। তাহলে রেপার্টরিকরণের জন্য আমরা অ্যাসিড ফসেট দেখেন এদিকে দিয়েছি, ওই এ, এই সি, এই আই, এই ডি সংক্ষেপে, ওই পাশে লিখেছি PHOS, ফস, অ্যাসিড ফস সংক্ষেপে, ঠিক আছে। যদি পুরোটা লিখি ফসফরিকাম অ্যাসিডিয়াম, তাও করা যাবে। ওই যে ওইখানে ইউ আছে, দু জায়গায় ইউ আছে দুটো, ইউতে ইউরেনারি প্রবলেম আছে না, আমাদের আলোচনা করেছেন, তাহলে ওখানে বসানো যাবে না। ওই ইউ দিয়ে আমরা চিনবো না যে ইউরিনারি প্রবলেম আছে, রাত্রে, দিনের মতে, রাত্রে বহুবার মতে, এবং মূত্রে ফসফেট থাকে, আছে না? তো দেখেন তার নামের ভিতরে কোনো জায়গায় একটা লুকিয়ে আছে। আচ্ছা, ওই দুর্বল জায়গাটা, সবল জায়গাটা আমরা আসি, সেইখানে দেখি প্রথম কি আছে আপনারা বলেন। এতে প্রথমেই আছে আর্টিফিশিয়াল সেক্স। আপনারা যদি এটা মোবাইলে না নিয়ে থাকেন তাহলে লিখে নেন। দেখেন অ্যাসিড ফসের দিয়া কতগুলো রেপার্টরির ভাষা পাবো আমরা। আর্টিফিশিয়াল সেক্স, তার যে যৌনতা ছিল এটা কৃত্রিম ছিল। হস্তমৈথুন কি কৃত্রিম? এই সেক্সটা, এই ভোগটা কি কৃত্রিম না? হস্তমৈথুন করা এটা কি ন্যাচারাল? একটা অপরাধ, একটা ভুল, একটা পাপাচার, ঠিক আছে। তাহলে এটা কি আর্টিফিশিয়াল সেক্স। তাহলে এ দিয়ে আমি প্রথমে পেয়ে যাচ্ছি এর ঘর থেকে এর আর্টিফিশিয়াল সেক্স। তারপরে আসেন এ দিয়ে অ্যাবসেন্ট মাইন্ড লিখলে কি ভুল হবে? আমার রোগী কি অ্যাবসেন্ট মাইন্ডে থাকে সবসময়? অমনোযোগী থাকে, প্রচুর অমনোযোগী। তার পাশে বসে অনেক কিছু বলে গেছেন, শোনে নাই, জানে না, শোনে নাই, কি হয়ে গেছে? অ্যাবসেন্ট মাইন্ড। তারপরে আরও লাগবে এ দিয়া অ্যান্সার, স্লোলি, একটু আগে বলেছিলেন না, ধীরে ধীরে উত্তর দেয়, বলেছি। অ্যান্সার, অ্যাভারশন, কথা বলতে অনিচ্ছা, অ্যাভারশন মানে অনিচ্ছা, ঠিক আছে। তার মানে অ্যান্সার দিতে ইচ্ছা হয় না, জিজ্ঞাসা করছে, উত্তর দিতে ইচ্ছা করে না। বাড়িতে বসে 2-4টে প্রশ্ন করলে খেপে যায়, প্রচণ্ড রেগে যায়। অ্যাসিড ফসের সবচেয়ে রাগের জায়গাটা হলো ওইখানে। আমাদের তো রাগ কম বেশি, সব মেডিসিনই কম বেশি আছে। অ্যাসিড ফসের জায়গাটা হলো তাকে যদি প্রশ্ন করা হয়, ওই উত্তর দিতে সে প্রচণ্ড বিরক্তি ফিল করে এবং ওইখান থেকে সে রেগে যায়, ঠিক আছে। তারপরে আছে, তারপরটা কি? লাল। দেখেন এখানে লাল, সবুজ, কালো কালি করে দেওয়া, তার মানে গুরুত্ব অনুসারে। তারপরে কি আছে? অ্যাভারশন, এভরিথিং, যেটাকে বলা হয় সব কিছুতে তার অনীহা, শুধু এক কথা বলতে অনীহা না, কারণ তার তো সে শক্তিতে আর পায় না, এনার্জিতে পায় না, দেহের শক্তি, মনঃশক্তি, দুই শক্তিতেই পায় না, এই জন্য সব কিছুতে তার অনীহা থাকে। তারপরে যদি আমরা বলি অ্যালং লিভ ডিজায়ার, ইচ্ছা, প্রচণ্ড পছন্দ তার, একা থাকি, কেউ যেন আমাকে ঝামেলা না করে, তাহলে অ্যালং লিভ ডিজায়ার যদি আমরা বলি, তাহলে আমরা লক্ষণের ভিতরে পাচ্ছি। তারপরে কি আছে? অ্যাংজাইটি। আমরা বলি, এর বাংলা শব্দটা বোঝেন? দুশ্চিন্তা বা উদ্বিগ্ন, ঠিক আছে। অ্যাংজাইটি আছে তার ভিতরে। একটা অ্যাংজাইটি হলো তার ফিউচার নিয়া, তার ভবিষ্যৎ নিয়া, ভবিষ্যতে কি হবে, এই বয়সে যদি আমি এইরকম অক্ষম হয়ে যাই, অমুক করে, তাহলে আমার সংসার চলবে কীভাবে, বিয়ে করবো কীভাবে, সন্তান হবে কীভাবে, ঘর সাজাবো কীভাবে, সব কিছু নিয়া। এই জন্য ফিউচার নিয়ে তার প্রচুর অ্যাংজাইটি হয়। আর একটা আছে হেলথ অ্যাবাউট, স্বাস্থ্য সম্পর্কে। শরীর ভেঙে গেছে, এ কি আর ঠিক হবে? এই যে স্বপ্নদোষ হচ্ছে, এই যে কোদ দিলে নেমে যাচ্ছে সব, শরীরে সব সার নেমে যাচ্ছে, সার অংশ নেমে যাচ্ছে, এ কি আর ঠিক হবে? এই শরীর কী করে ঠিক হবে? কী সুন্দর ছিলাম আমি, হ্যান্ডসাম ছিলাম, এখন তো আমি বাতাসে পড়ে যাই। এই স্বাস্থ্য নিয়ে তার একটা বিশাল অ্যাংজাইটি বা দুশ্চিন্তা থাকে। তারপরে কি আছে? অ্যাঙ্গুইশ মনে হয় না? এ দিয়ে অ্যাঙ্গুইশ মানে মনস্তাপ একটা মানুষের, একটা অনেক সময় অনুশোচনা হয় না, যে এই কাজটা কেন করলাম, ওই কাজটা কেন করলাম, ইত্যাদি করলাম, এরকম একটা মনস্তাপ আছে, সেটাকে বলা হয় অ্যাঙ্গুইশ। এই অ্যাঙ্গুইশ তার কি নিয়ে হয় আমরা আগের সেশনে কিন্তু বলে গেছি, কুকর্ম বা অপকর্ম। এত হস্তমৈথুন না করলেই তো পারতাম, মানে এখন বিপদে পড়ে, তখন তো খুব মজায় করেছে, আনন্দে করেছে, বন্ধুবান্ধব পাল্লায় পড়ে করেছে, ঠিক আছে, ফাঁকা মাঠ পেয়ে করেছে, এখন অনুষ্ঠিত পারছে বিয়ে করতে পারবো না, আর সংসার আমারে দিয়ে আর হবে না, আমি শেষ, আমি নিঃশেষ, আমি ভেঙে গেছি, আমি অক্ষম হয়ে গেছি, আমি আর পারবো না, ঠিক আছে। এই কুকর্ম নিয়ে তার একটা বিশাল অ্যাঙ্গুইশ আছে। তাহলে অ্যাঙ্গুইশ ফর
অ্যাবেল, ঠিক আছে? লক্ষণটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ লক্ষণ, খুবই গুরুত্বপূর্ণ লক্ষণ। রোগী অনুতাপ করে, অনুশোচনা করে। আমাদের অনেক মেডিসিন আছে, পাপ, পিছনের অপরাধ, পিছনের ভুল, পিছনের অপকর্ম, এই নিয়ে অনুতাপে আক্রান্ত হয়, নিজে নিজে পুরে পুরে শেষ হতে থাকে। আচ্ছা, তারপরে আমরা এ দিয়ে তাহলে কয়টা পাইলাম? আমরা দেখেন অ্যাসিড ফসের এ দিয়ে আমরা রেপার্টরিতে কত সুন্দর, এবং সবগুলো 3 গ্রেড, আপনারা আশ্চর্য হয়ে যাবেন, ঠিক আছে? 3 গ্রেড বলতে আবার অন্যটা বুঝেন না, মানে 3+ ফার্স্ট গ্রেড। ফার্স্ট গ্রেডের মেডিসিনগুলো নিয়ে আমরা 3 কিউব দিয়ে লিখি না রেপার্টরিতে, ঠিক আছে? তার মানে ফার্স্ট গ্রেড, কিন্তু প্লাস দিতে গেলে 3টা হয়ে যায়। তার মানে ফার্স্ট গ্রেডের লক্ষণ এগুলো, কোনোটা দুর্বল লক্ষণ নাই। রেপার্টরি খুঁজে মিলিয়ে নেন, এই লক্ষণগুলো খুঁজে এই যে দিচ্ছি, এগুলো রেপার্টরি খুঁজে মিলিয়ে নেন। ওই চ্যাপ্টারে চলে যান, দেখেন কি সুন্দরগুলো ঔষধ আছে এবং অ্যাসিড ফস কোন গ্রেডে আছে। তারপরে আছে সি দিয়ে মনে হয় কিছু পাওয়া যাবে না। হ্যাঁ, কি হবে? হ্যাঁ, কম্পানিয়ন অ্যাভারশন, তার মানে সঙ্গী বা সাথী অপছন্দ, সঙ্গী সাথী চায় না, ওই জন্যই তো একা থাকে, কেউ কিছু প্রশ্ন করতে পারে না, ডিস্টার্ব করো না, রেগে যায়, ইত্যাদি করে। কিসের জন্য? সে আসলে থাকতে চায় একা। এখন সেইখানে এসে যদি আপনি ঝামেলা সৃষ্টি করেন, তাহলে তো সে তো বিরক্তি হবেই। এই জন্য ওই বিরক্তি থেকে বাঁচার জন্য সে কী করে? একা থাকতে চায়। তারপরে আছে কি? ক্রনিক ডায়রিয়া, ডায়রিয়ার টেন্ডেন্সি। ক্রনিক ডায়রিয়ার টেন্ডেন্সি, এর ডায়রিয়ার একটা বৈশিষ্ট্য আছে। ওই যে প্রথমে আমরা যখন কোক জায়গায় দেখেছিলাম, বলেছিলাম ডায়রিয়া আছে, তার একটা ডায়রিয়ার টেন্ডেন্সি, প্রবণতা আছে। সেটা খেলে কি খেলে বাড়ে? টক খেলে বাড়ে। তাহলে প্রায় এই টেন্ডেন্সিতে পড়ে এবং টক খেলে বাড়ে, সেটা ক্রনিক হিসাবেই যাবে। এবং এখানে একটা বৈশিষ্ট্য আছে সুন্দর। ডায়রিয়া তো বহুত মানুষের হয়, সেটা হলো পেনলেস ডায়রিয়া, ব্যথা নাই। ডায়রিয়া হলে সাধারণত একটু পেটে ব্যথা হয়, বেগের সময় একটু ব্যথা হয়, পেটে একটু কামড় দেয়, এর কোনো কামড় টামড় বা ব্যথা নেই। এই জন্য বলা হয় ক্রনিক ডায়রিয়া পেনলেস। পেনলেসটা হলো বৈশিষ্ট্য, নির্দেশক বা লক্ষণের কি? অলঙ্কার। শুধু ডায়রিয়া কোনো অলঙ্কার নেই, যখনই পেনলেস হয়ে যাবে তখন একটা অলঙ্কার হয়ে যাবে। অ্যাসিড ফস যতটা পায়খানা করে অতটা দুর্বল হয় না, সে যতটা মানসিক চিন্তায় দুর্বল হয়, সে এই ক্ষলনে দুর্বল কম হয়। আচ্ছা, তারপরে কি আছে? আইতে তো একদম সোজাসুজি, এত যা কিছু বলেছে, এর প্রধান রোগীটাই তো আসবেই, আই নিয়েই আপনার কাছে ইম্পর্টেন্সি বা ধ্বজভঙ্গ, এইটা নিয়ে আপনার কাছে বেশি আসবে। তারপর একটা কি আছে? হ্যাঁ, ইনডিফারেন্স। তারপর কি আছে? ডোন্ট লাইক এনিথিং, মানে কি? কোনো কিছুই তার ভালো লাগে না, উদাসীন। এই উদাসীনতার জন্য তার কাছে কোনো কিছু ভালো লাগে না। তারপর একটা কি আছে? ইলিউশন, তার মানে বিভ্রান্তি। এই ইলিউশন ও বিভ্রান্তি, ডিলিউশন ও বিভ্রান্তি, তাহলে ভুল ধারণাকে। এই জন্য একই শব্দ, কিন্তু সবচেয়ে সাজিয়ে লেখার সময় আপনারা যখন করবেন, ডিলিউশন নেবেন বদ্ধ ধারণা, আর বিভ্রান্তিটাকে নেবেন হলো আপনারা ইলিউশনে, তাহলে অ্যাপ্রোপ্রিয়েট ব্যবহারটা হবে। আচ্ছা, তারপরে আছে কি? আইডিয়া। তাহলে আইডিয়া আমরা 3-4টে পেয়েছি। আইডিয়ার ডিফিসিয়েন্সি মানে কি? সকালে বলেছি ঘাটতি। সে সবসময় ভাবে, তার একটা আইডিয়া, তার একটা ধারণা যে আমার অভাব হয়ে গেছে। আরে অভাব তো এমনিই তার ভিতরে, তার তো ধারণা হবেই যে আমার ভিতরে শূন্যতা, আমার মস্তিষ্কের ভিতরে কিছু নাই, আমার দেহের ভিতরে কোনো তরল কিছু নাই, শুষ্ক হয়ে গেছে মনে হয়। এই ধরনের কতগুলো ডিফিসিয়েন্সির সে অনুভব করে বা আইডিয়া করে। আর আইডিয়া তো আছে তো, ডিফিসিয়েন্সি তো সব কিছু। তার শরীরের তো বীর্যের ডিফিসিয়েন্সি আছে, আশা আকাঙ্ক্ষার ডিফিসিয়েন্সি আছে, সাহসের ডিফিসিয়েন্সি আছে। তাহলে এই ডিফিসিয়েন্সি থেকে সে একটা বদ্ধ ধারণা চলে যায়। তারপরে আছে কি? ডিসঅ্যাবিলিটি, মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল। এটা শুধু, তাহলে ডিসঅ্যাবিলিটি মানে কি? অক্ষমতা। কিসে অক্ষমতা? তার মানসিক অ্যান্ড শারীরিক। আচ্ছা, ডিসঅ্যাবিলিটি, তাহলে কিসে ডিসঅ্যাবিলিটি? মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল। তারপরে আছে কি? ডিসঅ্যাপয়েন্টেড লাভ, সবচেয়ে বেশি জায়গাটা যেটা বলে, সবচেয়ে বড় জায়গাটা যেটা বলে, হতাশা। কি নিয়ে হতাশা? ভালোবাসা নিয়ে তার বিশাল হতাশা। ডিসঅ্যাপয়েন্টেড লাভ, এর অনেক মেডিসিন আছে, তোমাদের ক্লাসে মনে হয় অনেক সময় আলোচনা করি, চেম্বারে তো সব সময় বলি। কে বলবো একজনে? ডিসঅ্যাপয়েন্টেড লাভের মেডিসিন কি কি আছে? কয়টা মনে আছে? নেট্টামিউর, ইগনেশিয়া, আরামমেড, অ্যাসিড ফস, ইগনেশিয়া, নেট্টামিউর, সিমিসিফিউগা। সিমিসিফিউগা কিন্তু একটা ভালো মেডিসিন, ফেলে রাখে, এই কাতারে দেয় না। 2 গ্রেড। হায়োসিয়ামাস, এগুলো হলো 2nd গ্রেডের। হায়োসিয়ামাস আর সিমিসিফিউগা 2nd গ্রেডের, আর বাকি কয়টা প্রায় 1st গ্রেডের। আচ্ছা, তারপরে কি আছে আমাদের? ডিপ্রেশন মানে কি? বিষণ্ণতা, হতাশা। মূলত একটা মূল কথাটা হলো চাপ। সব কিছু মিলে একটা চাপ অনুভব করা, সব কিছুর চাপ অনুভব করা। ডিপ্রেশনের রোগী দেখেছো না? চেম্বারে ডিপ্রেশনের রোগী একটা মেয়ে আছে না, স্যার আমি ডিপ্রেশনে গেছি, এরকম একটা মেয়ে আছে না? এক বরকওয়ালি আছে একটা মেয়ে, পরীক্ষার সময় ডিপ্রেশনে যায়, বলে না? তার নানি ওর নিয়ে আসছিল, সেও ডিপ্রেশনে, তার বংশটাই ডিপ্রেশনে। মানে যখনই কোনো কিছু তার দায়িত্ব চাপানো হয় বা দায়িত্ব এসে যায়,
তখনই সে ওলট পালট হয়ে যায়। তার মানে কি চাপ, একটা চাপ বহন করার তার ক্ষমতা নেই। তাহলে ওই মেয়েটা যে বললো স্যার আমার প্রত্যেক পরীক্ষা আসলেই আমি ডিপ্রেশনে যাই, তার মানে কি পরীক্ষার চাপটা সে নিতে পারে না, তখন সব ওলট পালট হয়ে যায়, সেটাই হলো ডিপ্রেশন। আচ্ছা তাহলে অ্যাসিডের দেখেন আমরা অ্যাসিড ফস থেকে কতগুলো লক্ষণ পেলাম। এবার আসি আমরা ডাইন পাশে কি আছে, পি। প্রথম পিতে কি আছে, পেইনলেস ডায়রিয়া, ওই একই কথা আসতেছে যেটা আগে লিখেছি, সেখানেও আমরা মনে রাখি, এখান থেকে নাইলে ওইখান থেকে কোনো এক জায়গা থেকে পি দিয়ে কি হয় এইটা মনে রাখার আমরা চেষ্টা করব। পেইনলেস ডায়রিয়া, তারপরে আছে পিকিউলারিটি আছে না, সকালে চিন্তা ভাবনার বিলুপ্তি ঘটে, একটু আগে বলে গেছি। সকালে চিন্তা ভাবনার বিলুপ্তি বা অক্ষমতা, আর সকালে কিছু করতে পারে না। সকালে তো সারাদিন ঘুমটুম দিয়ে টিয়ে সকালে উঠে একটা ভালো চিন্তা ভাবনা করা যায়, ব্রেনটা ক্লিয়ার থাকে, এর থাকে না। নাক্সবমের মতো, নাক্সবম সকালে উঠেই যত রাগ ঝাড়ে সব সকালে মশারির দড়ির থেকে শুরু হয়, ঠিক আছে। দড়িটা গিট বেশি পড়েছে বা ওই আগের গিটে বেঁধে গেছে, টান মানে হ্যাসকা টান দিয়ে ছিঁড়ে ফেলাইছে গিট দিয়ে সেকে, আর শেষ শুরু হয় বিকালে বাসায় এসে পাজামার গিট নিয়ে। এই দুই গিট নিয়েই আমাদের সমাপ্তি ঘটায়, কারণ এরা প্রচণ্ড অসহিষ্ণু। নাক্সবম প্রচণ্ড অসহিষ্ণু রোগী, সহ্য করতে পারে না একটুতেই। সামনে যাওয়া দিয়েছে, চেয়ার বেঁধেছে, দরজার কাছে চেয়ারটা লাগলো, এমন লাথি মারলো দেখা গেলো চেয়ারের কিছু হয় না, নিজের পা ভেঙেছে, নিজের নখ উঠে গেছে। জামার বোতাম, নতুন বোতাম আসলে সুতা বাঁধে না অনেক সময়, বাঁধলে খুলতে খুলতে দেরি হয়ে গেছে, ধরে এমন টান দেবে বোতাম যাবে এক দেশের, জামা থাকবে আর এক দেশে। প্রচণ্ড অসহিষ্ণু, এই কথাগুলো সবসময় মনে রাখবেন। তাহলে আমাদের পিতে কি পেয়েছি আমরা, পিকিউলারিটি, তার মানে সকালে চিন্তা ভাবনার বিলুপ্তি ঘটে তার। আচ্ছা তারপরে আছে কি, এইচটা একদম সোজা, আগে বারবার বলেছি। হোম সিকনেস, যে লক্ষণটা আমরা আগে আলোচনা করে আসছি, তাই এইচ থেকে আমরা হোম সিকনেস নিতে পারছি। প্রচণ্ড গৃহকাতর, এই গৃহকাতরের অনেকগুলো মেডিসিন আছে, একটু আগে বলেছিলাম তোমরা না। এই যতগুলো ঔষধ বলেছি এর ভিতরে দুটো প্রথম শ্রেণীর, সব অধিকাংশ যেগুলো বলেছো তুমি সেগুলো কার্বোভ্যানিমেলিস, ক্যাপসিকাম, ইগনেশিয়া, তারপরে আমার ব্রাইনিয়া আর ম্যাগমিউর, মার্কসল, এতে সবগুলো। এর ভিতরে থ্রি বা ফার্স্ট গ্রেড যেটাকে বলি, ফার্স্ট গ্রেডের মেডিসিন অনেক। এই ফার্স্ট গ্রেডের ভিতরে যদি আবার গ্রেড করা হয় তাহলে দুজন উচ্ছ্বাসনে চলে যাবে। তার ভিতরে একটা হলো অ্যাসিড ফস আর একটা হলো কাঁচামরিচ। এই দুইজনে প্রচণ্ড গৃহকাতর, আমার অ্যাসিড ফসফরিকাম আর ক্যাপসিকাম প্রচণ্ড গৃহকাতর। আচ্ছা তারপরে কি আছে আমার, অর্গানস মুভ স্লোলি, তার মানে কি শরীরের যন্ত্র বা শরীরের যন্ত্রাংশগুলো খুব ধীরে চলে, তার মানে ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। যে পরিমাণ কাজ করার কথা সেই পরিমাণ আর কাজ করে না, না সেই লিভার কাজ করে, না পাকস্থলী কাজ করে, না ব্রেন কাজ করে, না নার্ভ কাজ করে। এই কাজ না করার জন্য স্লোলি, শুধুমাত্র তার কথা স্লোলি না, তার ভিতরের যন্ত্রের কার্যকলাপও স্লো হয়ে গেছে বা ধীর গতির হয়ে গেছে, ঠিক আছে। তারপরটা সর্বশেষ অ্যাসিড ফসের এস, স্লোলি স্পিকিং, মানে কি দিলে ধীরে বা আস্তে আস্তে বলে, তার মানে আমরা যেটা অ্যান্সার বলেছিলাম, স্লোলি অ্যান্সার, আস্তে আস্তে উত্তর দেয়। আপনি যখন কোনো কিছু প্রশ্ন করবেন, ছোটো করে অভিনয় করে দেখাইলাম না একটু আগে, তার মানে ছোটো আবার জিজ্ঞেস করতে হবে। এই জন্য বলছি যে অ্যাসিড ফসের রোগীরে প্রশ্ন রাগ করা যাবে না, আপনার কয়েকবার প্রশ্ন করে শুনতে হতে পারে, কারণ সে সব স্লোলি যা কিছু অ্যান্সার করে, হ্যাঁ সব স্লো। তাহলে দেখেন আমরা রেপার্টরির ভাষায় যখন আসবো, রেপার্টরি করব, এইখান থেকে আপনারা রেপার্টরি করেন। আর সময় পাই না, একা পরিশ্রম করে পারা যায় না, এইগুলো রেপার্টরিটা আমি চাইলাম যে রেপার্টরিগুলো করে দেবো, আপনাদের শিট একদম ছাপিয়ে দেবো, ঠিক আছে। পরবর্তী ক্লাসগুলো আপনারা চেষ্টা করবো, আমরা পরবর্তী ক্লাসগুলো এই রেপার্টরিগুলো শিটগুলো বা এই লেকচারগুলো যদি আপনারা এই একটা শিট হলো, রেপার্টরি যদি আরেকটা শিট থাকে, দুটো শিট দিলে মোটামুটি এই ধারণা হবে। আর এই লেকচারটা যদি ধরে নিতে পারেন, বুঝে নিতে পারেন, তাহলে মনে হয় না যে আর ভুলে যাবেন। আর এই মেডিসিন যতটুকু আলোচনা হয়েছে, যতটুকু আলোচনা হয়েছে, এরপরে আর রেপার্টরি করা লাগে না, রেপার্টরি এমনি এসে যায়। তারপরেও আমার কিছু কিছু লক্ষণে পারে, এখন হোম সিকনেস রোগী পেলেন, অন্য লক্ষণ পেলেন না, তখন আপনার একটু হিসাব নিকাশের প্রয়োজন হতে পারে যে কোন জায়গায় আসলে আমি রেপার্টরি করবো বা কোন লক্ষণের পরে আমি রেপার্টরি করবো, সেগুলোর একটা তথ্য আপনাদের পাওয়া যায়। এই জন্য রেপার্টরির সহায়তা নিতে হয়, অনেক সময় নিতে হয়, বিশেষ করে জটিল রোগী হয়, যখন মিশ্র লক্ষণ হয়, অনেক লক্ষণ হয়, তখন অবশ্যই রেপার্টরির সহায়তা নিতে হয়। এই বলেন না যে রেপার্টরি ছাড়া, কারণ আপনি একদম নিশ্চিত হয়ে একটা ঔষধ নির্বাচন করছেন, রেপার্টরি করে দেখবেন সে আর নেই। রেপার্টরি করলে দেখা যায় সে আর নেই, কাছাকাছিও নেই, প্রতিবেশীতেও নেই, অন্য এক মেডিসিন এসে দাঁড়িয়েছে। এই জন্য রেপার্টরিকরণটা আপনাদের শিখতে হবে, ঠিক আছে। আচ্ছা এই পর্যন্ত আমাদের এই আলোচনাটা
ঔষধ আলোচনাটা শেষ করি। আল্লাহ হাফেজ, ভালো থাকেন।